আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির দুপুরের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে আজ বিকেল 4টায় বঙ্গভবনে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নেবে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের নেতৃত্বে মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার সহ ৮ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবে। বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ হবে। এবার বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে কমিশন গঠনে আইন করার দাবি করা হলেও আগের মতন সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠনের দিকে যাচ্ছে সরকার। এই মুহূর্তে বঙ্গভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। প্রথম দিনের সংলাপের প্রস্তুতি কেমন দেখছেন এবং সেই সঙ্গে রাষ্ট্রপতির কাছে পুনর্গঠনে জাতীয় পার্টি কি প্রস্তাব রাখতে পারে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এখনো? হাবিবা, আমি এই মুহূর্তে আছি বঙ্গভবনের সামনে। তো এখানে সংলাপের যে প্রস্তুতি, দীর্ঘ ৫ বছর পর আবারও এই সংলাপ নিয়ে ব্যস্ততা শুরু হয়েছে। সংলাপের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকাল 4টায় আমরা জেনেছি যে জাতীয় পার্টির প্রতিনিধি দল তারা এখানে আসবেন এবং করোনা অর্থাৎ কোভিডকালীন সময়ের জন্য কিন্তু এবার প্রতিনিধির সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। জাতীয় পার্টির থেকে মোট 8 জন প্রতিনিধি আসবেন এবং এরপরে আগামী বুধবারে জাসদের সাথে সংলাপ রয়েছে, সেই সংলাপে 7 জন প্রতিনিধি আসবেন। তো এরই মধ্যে কিন্তু বঙ্গভবনের এবং জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে জাতীয় পার্টির তেমন কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনার কথা কিন্তু এখনও জানানো হয়নি। তো যতটুকু জানা গেছে যে নির্বাচন কমিশন গঠন আইন বিষয়ে কথা হতে পারে মহামান্য রাষ্ট্রপতির সাথে। এছাড়া সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু আগামী 14ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন গঠন করে ফেলতে হবে। আর সে কারণে এবার সার্চ কমিটির মাধ্যমেই কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা হবে এবং এই আলোচনার পরে যে সংবাদ সম্মেলনটি নিশ্চয়ই করবেন জাতীয় পার্টি, এখানে সেই সংবাদ সম্মেলনে অবশ্য বিস্তারিত জানা যাবে যে কি বিষয় নিয়ে এখানে আলোচনা হলো এবং এই আলোচনা প্রক্রিয়া শেষে এই আলোচনার ফলাফল কি দাঁড়ালো সে বিষয়গুলো সম্পর্কেও জাতি জানতে পারবে। তো এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে রুহুল আমিন তুহিন। এতক্ষণ বঙ্গভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন তুহিন। নির্বাচন কমিশন গঠনে সরকারের বাইরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিছু করবেন না বলে মনে করে বিএনপি। সকালে খুলনা জেলা ও মহানগরে নবগঠিত কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা ও দোয়া শেষে এই কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশন গঠনে আইন করার কথা থাকলেও তা না করায় সমালোচনা করেন তিনি। রিজভী প্রশ্ন রাখেন, আবারও কি হুদামার্কা কমিশন গঠন করে রাতের নির্বাচন হবে? নির্বাচন কমিশন গঠন নিয়ে এই সংলাপ। তো আমি শুধু এইটুকু বলতে চাই, রাষ্ট্রপতি তো দেশের অভিভাবক। তিনি তো অভিভাবক যদি হন তাহলে সারা জাতি কি চায়, তাদের আকাঙ্ক্ষা কি, তাদের কণ্ঠস্বর থেকে কি শব্দ বেরোচ্ছে, এটা তো একজন অভিভাবকের উপলব্ধি করা উচিত। নির্বাচন কমিশন গঠন নিয়ে যে আইন করার কথা, সে আইন করা হয়নি। তাহলে রাষ্ট্রপতি কিসের সংলাপ করছেন? আবার কি আরেকটা হুদামার্কা নির্বাচন হবে? বিএনপি বলছে গুণ খুনের রাজনীতি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম নষ্ট করছে আওয়ামী লীগ। জবাবে আওয়ামী লীগ নেতারা বলছেন এসব বিএনপি জামায়াতের জোটের ষড়যন্ত্র। অন্যদিকে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের নতুন কৌশল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের রাজনীতিতে 3 দলের অবস্থান 3টি মেরুতে। এমন অবস্থা বলে দিচ্ছে কতটা জটিল সমীকরণের দিকে যাচ্ছে দেশের রাজনীতি। বিস্তারিত মাসুদ মোস্তাহিদের রিপোর্টে। স্বাধীনতার 50 বছরের মাথায় এসে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের সুপারিশ অর্জন করা বাংলাদেশের অর্থনীতি যে ধারায় এগিয়েছে, রাজনীতি কি তেমনটা এগোতে পেরেছে? নির্বাচন পদ্ধতি নিয়ে দেশের দলগুলো এখনো ঐক্যমতে আসতে পারেনি।
এক টেবিলে বসতেই নারাজ দেশের বড় দুটি দল। নির্দলীয় সরকার না আসলে আমরা কোনো নির্বাচনে যাব না, কারণ মিনিংলেস হবে। যারা রাতের ভোট দিনের ভোট রাতে করেছিল, তো সেই সব লোকজন থাকতে একটা সুষ্ঠু নির্বাচন হবে একটা কমিশন দিয়ে, এটা সম্ভব না। নির্বাচনকে ভণ্ডুল করার জন্য কি সন্ত্রাসী কর্মকাণ্ডের আশ্রয় তারা নিয়েছে। এমনকি এর মধ্যে বিএনপিকে তো কানাডার আদালতে সন্ত্রাসী দল বলে ঘোষণা করেছে। সরকারের তরফ থেকে সাম্প্রতিক সময়ে দেশে ব্যাপক উন্নয়নের দাবি করা হলেও রাজনৈতিক অস্থিতিশীলতা, গণতন্ত্র চর্চা, সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতার মতো বিষয়গুলোতে সমালোচনাও তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলছেন এই দুই নেতা। বাংলাদেশের রাজনীতি বর্তমানে খুবই জটিল, শুধু নয় একটা সংকটজনক অবস্থার ভেতর নিপতিত, এবং এখন প্রধানত সামরিক বেসামরিক আমলাতন্ত্র রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করছে, এবং তাদের সমর্থনের উপরে ভিত্তি করে সরকার স্থায়ীভাবে ক্ষমতায় থাকা যায় কিনা সেইটার আয়োজন বিভিন্ন পর্যায়ে তারা করে রেখেছে। আমাদের লোকজন বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়, আমাদের লোকজন শুধু লোকজন না, তাদের ভাই বোনকে উঠিয়ে নেওয়া দেওয়া হয়, বাপকে উঠিয়ে নেওয়া দেওয়া হয়। তো এই যে নিপীড়নের যে মাত্রা, এই নিপীড়ন পাকিস্তান আমলে করেনি আমাদের সাথে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের ডাক না পাওয়া এবং পুলিশ প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। আমি তো মনে করি আওয়ামী লীগ আর মার্কিন যুক্তরাষ্ট্র হাতে হাত ধরে ক্ষমতা চালাচ্ছে, এবং কোনো একটা জায়গায় হয়তো সমস্যা হয়েছে, সেইটার জন্য একে অপরকে হয়তো চাপ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এইটার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। এই নির্বাচনকে ধ্বংস করে দিয়ে আজকে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে একটা রেজিম তৈরি করা হয়েছে, যেখানে কোনো গণতন্ত্র নাই। আজকে আমেরিকার মতো একটা দেশ আমাদের একটা প্রতিষ্ঠানকে, যেটা নাকি আমাদের টাকা দিয়ে চলে, তাকে ব্যান্ড করেছে, স্যাংশন এনেছে। এই কলঙ্ক তো জাতির জন্য না, এটা কলঙ্ক সরকারের। আমেরিকার নিষেধাজ্ঞার সাথে আমাদের দেশের উন্নয়ন, আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের আগামী নির্বাচনের খুব একটা সম্পর্ক আছে। বরং আমি বলবো আমেরিকার কোনো একটা সংস্থা বাংলাদেশের কিছু র্যাবের কর্মকর্তাকে যে নিষেধাজ্ঞা দিয়েছে, 7 দিন পরে গতকালকে দেখলাম তারাই স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ কমেছে। রাজনৈতিক এমন সংস্কৃতির মধ্যেই দেশ পার করলো অর্ধশত বছর। অনেকে বলছেন সামনের দিনগুলোতে দেশের রাজনীতির জন্য আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এমন অবস্থায় দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবাই দেশের জন্য কাজ করবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদন হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিটটি করেন। শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে দীর্ঘদিন ধরেই সরকারের কাছে দাবি জানিয়ে আসছে তার পরিবার ও বিএনপি নেতারা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে চট্টগ্রামের নেভাল একাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানের দিক নির্দেশনামূলক বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এ সময় নিরাপত্তার পাশাপাশি সমুদ্র সম্পদ রক্ষার্থে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে বলেও জানান সরকার প্রধান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ সকল ক্ষেত্রে তাদের আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান। আমি আশা করি চাকরি ও ব্যক্তিগত জীবনের যে কোনো সংকটে তোমরা এ ধরনের সুবিবেচনা ও নেতৃত্বসুলভ গুণাবলীর পরিচয় দেবে। কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশ মাতৃকার সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। যত বাধা বিপত্তি আসুক, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পদক প্রদান অনুষ্ঠানে এই কথা জানান তিনি বলেন, বঙ্গবন্ধুর বিদেশ নীতি গ্রহণ করে চলার কারণেই প্রতিবেশী সহ সব রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বাংলাদেশের। মারুফ রাজার রিপোর্টে বিস্তারিত। বিদেশের মাটিতে দেশীয় কূটনৈতিক আর বাংলাদেশের জন্য বিদেশি কূটনীতিদের অবদানের স্বীকৃতি হিসেবে গেল বছর থেকে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পদক দিয়ে আসছে সরকার। চলতি বছর এ পদক লাভ করেন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব রিয়াল অ্যাডমিরাল খুরশিদ আলম ও ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাইফ আব্দুল্লাহ আল মেহরি। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পরে বক্তব্যে সরকার প্রধান বলেন, সব দেশের সঙ্গে সুসম্পর্ক আর বিশ্ব শান্তি ও মানবতা প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ। সদস্য ছিল সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এবং আমরা আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে এই নীতি অনুসরণ করে যাচ্ছি। প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে আমরা সুসম্পর্ক বজায় রেখে যাচ্ছি। তাছাড়া আমরা সমগ্র বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে অবদান রেখে যাচ্ছি। দেশ উন্নয়নশীলের মর্যাদা পেলেও লক্ষ্য আরও বহুদূর বলে জানান প্রধানমন্ত্রী। যত বাধাই আসুক, যে স্বপ্ন নিয়ে আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন, তার সেই স্বপ্ন পূরণ করতেই হবে। বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। দারিদ্র বলে, মাঙ্গা বলে বাংলাদেশে কিছু থাকবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে এবং উন্নত জীবন পাবে, সেটাই আমার লক্ষ্য। এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সম্পাদনায় শেখ হাসিনা বিমুগ্ধ বিস্ময় বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, RTV, ঢাকা। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, সব অপশক্তি রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। গতকাল শরীয়তপুরের নড়িয়ায় ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা উড়াল সেতুর ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মতো মৃত্যু ভয়কে উপেক্ষা করে তার কন্যা শেখ হাসিনা পদ্মা সেতু সহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল বলেও দাবি করেন এনামুল হক শামীম। আমি কিন্তু বলেছি জানুয়ারি মাসে চেতনা বাঙালি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধামরাই স্টুডেন্টস ফোরামের আয়োজনে এই মানববন্ধন হয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন এলমার বাবা সাইফুল ইসলাম। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, এলমা চৌধুরী মেঘলাকে পরিকল্পিতভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলেও দাবি তাদের। গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতাল থেকে মেঘলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এ সময় তার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া যায়। মাস ছয়েক আগেই বিয়ে হয়েছিল এলমার। এ ঘটনায় এলমার স্বামীকে গ্রেপ্তার করা হলে রিমান্ডে পাঠায় আদালত। তার মৃত্যু পরবর্তী যে ছবিগুলো আমরা দেখতে পেয়েছি, তার উপর নির্যাতন যে কতটা নির্মম ছিল এবং কতটা গভীর ছিল, তার ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারি। এ ধরনের হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে, ঢাকা ইউনিভার্সিটির কোনো মেধাবী স্টুডেন্ট যাতে কোনো কারণে অকালে মৃত্যুবরণ না করে, তার জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ শাস্তি বিধান করা হোক। আসামি পক্ষ অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাধর, সেই জন্য আমার আশঙ্কা বিচার ঠিকমতো পাবো কি না, সেই জন্যই আপনারা আমার এই সন্তানহারা বাপের আকুতি। অনিয়মের মহোৎসব চলছে রেলে। অসাধু কর্মকর্তা কর্মচারীদের দৌড়াতে অতিষ্ঠ যাত্রীরা। অনলাইন ও স্ট্যান্ডিং টিকিট নিয়ে চলছে রমরমা অবৈধ বাণিজ্য। অনলাইনে টিকিট মিলছে কালোবাজারিদের হাতে, আর এজন্য দেশ জুড়ে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। দালাল অসাধু রেল কর্মকর্তাদের পাশাপাশি যার নেপথ্যে রয়েছে স্থানীয় সংসদ সদস্যরাও। রেলের নিয়ন্ত্রণ নিয়ে আশিকুল আলমের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন দে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। RTV টিমের গন্তব্য কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ভৈরব। কাউন্টারের সামনেই রেলের স্টোর কিপার পরিচয় দেয়া লুৎফর জানালেন, জনপ্রতি 50 টাকা করে 2 জন 100 টাকা দিলেই নিরাপত্তা ভেদ করে পৌঁছে দেবেন ট্রেনে। ঘটনার সত্যতা জানতে লুৎফরের কথা মতো কাজ। ঢুকতেই আনসার সদস্য হাবিবের হাতে 50 টাকা ধরিয়ে দেয় লুৎফর। পথ চলতে চলতে সে জানায়, একসাথে 20 থেকে 30 জনের টিকিটের ব্যবস্থা করা তার জন্য কোনো ব্যাপারই না। 20-30 জনের মতো যাই, আগে টিকিট করে দিতে পারবেন? এটা কি টিকিটে যা আছে ওটা দিতে আর আপনাকে কত কেমনে দিতে? পথে এয়ারপোর্ট, নরসিংদী, টিটিকান্দা সব স্টেশনেই বিনা টিকিটে উঠছে যাত্রী।
বাদ যায়নি চালকের আসনও। ট্রেনের পরিচালকের রুমেও টিকিট ছাড়া যাত্রী। আপনি এখানে লোক উঠাইছেন কেন? আপনার আসনে আপনি লোক উঠাইছেন কেন? কথা বলার টাইম নেই ভাই। কথা বলার টাইম নাই কেন? আপনার টিকিট ছাড়া নামে দেব না। টিকিট আমি স্টাফ ভাই। আপনি তো আপনি স্টাফ। আরে ভাই স্টাফ দেখান। আপনি শুনেন আমি স্টাফ। আপনি কার্ড দেখাবেন না ভাই? আপনি দৌড়াচ্ছেন কেন? আপনি স্টাফ হলে কার্ড দেখান। লাভ দিছে? লাভ দিছে, লাভ দিছে। কাউন্টারে গেলাম, জিজ্ঞাসা করলাম যে টিকিট, বললো যে টিকিট সব সেল হয়েছে। পরে বললাম যে আপনি স্ট্যান্ডিং টিকিট দেন, উনি বললো যে স্ট্যান্ডিং টিকিট দেওয়া যাবে না। তারা বললো যে টিকিটের ব্যবস্থা করতে পারি, আমাকে আরও 50 টাকা জরিমানা দিতে হবে। আমি 50 টাকা আপনার রাজস্ব খাতে পাঠিয়ে দেব। বলে এইটার জন্য সরকার আপনাকে রাখে নাই, এইভাবে জুলুম করিয়া রাজস্ব খাতকে ডেভেলপ করবেন, এই জন্য সরকার আপনাকে নিয়োগ করে নাই। 3 ভাগ হয়, 250 টাকার মধ্যে স্টেশন মাস্টার পাবে 25 টাকা, আর বাহিটা পাবে ব্লেকার, আর নেতৃস্থানীয় যে লোকগুলো আছে, সামসা সুমসা যারা আছে, জনপ্রতিনিধি, মেম্বার অফ পার্লামেন্ট যারা, ওনাদেরকেও বলা হইলেও কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, ওটাই যেন এখন নিয়ম, আর যেটা কাউন্টারে টিকিট পাওয়া যাবে এটা হলো অনিয়ম। সিলেট রেলওয়ে স্টেশনে একই অবস্থা, কাউন্টারে নেই টিকিট, বিক্রি হচ্ছে কবিরের খাবারের দোকানে। 3টা এসি দাম কত ভাই? ভাড়া আছে 630 টাকা, সকালে বললো 2100 টাকা, 200 টাকা বাড়তি 3 দিন। আচ্ছা, আমি আপনার দোকানের সামনে আসতেছি ভাই। ওনাকে হাতে নাতে ধরা হয়েছে, আপনি ওকে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। অবৈধ টাকার ভাগ পৌঁছে যাচ্ছে রেলের কর্মচারী থেকে শুরু করে উপরের মহল পর্যন্ত। সিন্ডিকেট কারসাজির কারণে লোকসান গুনছে যোগাযোগের অন্যতম সেবা খাত, রাজস্ব হারাচ্ছে সরকার, আর দুর্ভোগ পাচ্ছে সাধারণ মানুষ। আশিকুল আলম, RTV, ঢাকা। দেশের উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এই জেলায় সপ্তাহ জুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সকাল 6টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় 8.8 ডিগ্রি সেলসিয়াস। রাতের বেলায় হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়লে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। এদিকে দিনাজপুরের গেল 8 দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। খুব শিগগিরই এ জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করবে। তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকাল 6টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় 7.4 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম ও পাবনার ঈশ্বরদীতে শীতের দাপট রয়েছে। দর্শক, এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, শীতার্তদের সহায়তায় প্রশাসনের কোনো উদ্যোগ দেখছেন কিনা এখনো? আসলে হাবিবা যেমনটি বলছিলেন আর কি, গত কয়েকদিন থেকে কিন্তু চুয়াডাঙ্গার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেটা 11 থেকে 12 ডিগ্রি বা 13 ডিগ্রি সেলসিয়াসে এই তাপমাত্রা কিন্তু ওঠানামা করছিল। আজ কিন্তু হঠাৎ তাপমাত্রা নেমে 7 ডিগ্রি সেলসিয়াসে এসে নেমেছে, আর এটি কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা সামাদুল হক। আর এছাড়া আমরা দেখেছি সকাল থেকে খড়কুটো জ্বালিয়ে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তারা কিন্তু সকাল থেকে শীত নিবারণ করছে। কৃষিকাজ ব্যাহত হচ্ছে অতিরিক্ত তীব্র শীতে, বা মাঝারি যে শৈত্যপ্রবাহ চলমান আছে, এতে কিন্তু কৃষিকাজ ব্যাহত হচ্ছে। হাসপাতালে আমি খোঁজ নিয়েছিলাম, হাসপাতালে কিন্তু আমরা দেখেছি যে শীতজনিত নাড়া যে রোগ, সেই রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। আর এই আবহাওয়া কিন্তু বা এই শৈত্যপ্রবাহ কিন্তু আরো বেশ কয়েকদিন চলবে বলে জানিয়েছে আমাদের আবহাওয়া অফিসের কর্মকর্তা। আমি এখন দাঁড়িয়ে আছি একটি মাঠে, এখানে একজন কৃষকের সাথে কথা বলবো, শুনবো যে আসলে কি ধরনের কৃষিকাজ করেন এবং কৃষিকাজ ব্যাহত হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি একজন চাষি, আমি কৃষিকাজ করি। আমাদের এখানে গত কয়েকদিন আগে থেকে প্রচুর পরিমাণে হাড় কাঁপানো শীত পড়ছে আর কি, তো এই জন্য আমাদের মাঠে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। আমাদের এই মাঠটাতে প্রচুর পরিমাণে সিম চাষ, রাত্রিতে কুয়াশা পড়ার কারণে আমরা যে সিম তুলতে যাব সকাল সকাল, সেটার জন্য খুবই অসুবিধা হচ্ছে। সিম তুলতে গেলে মনে হচ্ছে যেন হাতটা ঠান্ডায় অবশ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। আর সকালবেলা যে নামাজ পড়বে, এটা ওযু করতে যেও খুবই সমস্যা হচ্ছে, এত পরিমাণ ঠান্ডা পড়ছে। ধন্যবাদ আপনাকে। আসলে হাবিবা যেমনটি শুনছিলেন আর কি, এই অতিরিক্ত ঠান্ডায় অর্থাৎ তীব্র মাঝারি যে শৈত্যপ্রবাহ চলছে, মৃদু থেকে মাঝারি, এতে কিন্তু জনজীবন কিন্তু। ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জহির রায়হান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। সকাল 10টার দিকে হাসপাতালের মূল ভবনের 3য় তলার 7 নম্বর ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীদের নিয়ে স্বজনরা হাসপাতালের নিচে নেমে আসেন। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যশোর শহরের রেলগেট এলাকায় অপ্রতিষ্ঠিত অবস্থায় পড়েছিলেন অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধ। তার গায়ে ধরেছিল পচন, পড়েছিলেন নোংরা আর দুর্গন্ধের মাঝে। পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদের স্ত্রী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জিসান মির্জার প্রচেষ্টায় সেই বৃদ্ধ সুস্থ হয়ে উঠেছেন। সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে সেই বৃদ্ধাকে দেখতে আসেন জিসান মির্জা। তিনি জানান, ওই বৃদ্ধাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তিনি কথাও বলতে পারছিলেন না। এখন তিনি নাম পরিচয় বলতে পারছেন, তবে ঠিকানা এবং পরিবার সম্পর্কে তেমন কিছুই বলতে পারছেন না তিনি। এ সময় বৃদ্ধের পরিবারের সন্ধান দিতে সবার প্রতি আহ্বান জানান জিসান মির্জা। দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সরকারের আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার এই সফরের খবরে উচ্ছ্বসিত মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা। নতুন শ্রমিক আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার, অনিয়ম, শ্রমিকদের নিয়মিতকরণ সহ নানা সমস্যার সমাধানের প্রত্যাশা তাদের। নিহান নন্দীর তোলা ছবিতে মালদ্বীপ থেকে ফিরে বিস্তারিত জুলহাস কবিরের রিপোর্ট। ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই সফরকে ঘিরেই দীর্ঘদিনের জট পাকিয়ে থাকা সমস্যার সমাধানের আশায় বুক বেঁধেছেন দেশটিতে কাজ করা 1 লাখ প্রবাসী বাংলাদেশি। নানা প্রতিকূলতার মধ্যেই এখানে নির্মাণ ও মৎস্য শিল্পের পাশাপাশি হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন চাকরি ও ব্যবসা করে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছেন বাংলাদেশিরা। তবে 2019 সাল থেকে বাংলাদেশি অদক্ষ শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে মালদ্বীপ। সে কারণে নতুন করে সম্ভাবনা সৃষ্টি হওয়া এই শ্রমবাজারে যেতে পারছেন না কর্মীরা। আবার প্রায় 50,000 অবৈধ শ্রমিকের বৈধ কাগজ না থাকায় ভোগান্তি চরমে উঠেছে তাদের। বাংলাদেশে মেন পাওয়ার অনেক কম, এই কারণে এখন ইন্ডিয়া থেকে অনেক মেন পাওয়ার নিতেছে। এটাও গভর্নমেন্টে দেখতে হবে। বাংলাদেশ সরকার যদি এটাকে একটু হেল্প করার দেয়, হাতটা বাড়িয়ে দেয়, তাহলে আমাদের জন্য একটা হয়, ভালো হয়। টাকা পয়সা পাঠাইতে সমস্যা, এটা বৈধভাবে আমরা কিভাবে টাকা পয়সাগুলো পাঠাইতে পারি, এই ধরনের সুবিধা করলে আমাদের প্রবাসীদের জন্য ভালো হয়। দালাল চক্রের চক্রান্ত এবং বেতন কম পাওয়া সহ নানা অভিযোগ প্রবাসীদের। তবে প্রধানমন্ত্রীর এই সফরে শ্রমিকদের মজুরি এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দর কষাকষির আহ্বান তাদের। আমরা চাই তো প্রধানমন্ত্রী আসুক, আমার কথা শুনুক। ইন্ডিয়ানকে যেমন একটা মূল্যায়ন দেয়, আমাকে তো মূল্যায়ন দেয় না। তবে আমাদের সরকার এসে যদি তাদের কথা বলে, তাহলে এটা বুঝবে না এদের সরকার এসে কথা বলছে। তো এই জিনিসটা যদি সরকার আসে, যদি আমাদের জন্য যদি একটু সুবিধা করে দেয়, আমরা মনে মনে প্রবাসীরা অনেক আনন্দিত হব। মালদ্বীপের কোম্পানিগুলো বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চাইলেও দেশটির সরকারের নীতির কারণে তা সম্ভব হচ্ছে না বলেও জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সরকারের উচ্চ পর্যায় থেকে মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে একাধিকবার অনুরোধ করা হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সফরেও এই বিষয়টা আলোচিত হবে এবং তিনি যখন সরাসরি এদেশের মহামান্য রাষ্ট্রপতিকে বলেন, নিশ্চয়ই তারা অনেক গুরুত্বের সাথে বিষয়টা দেখবে। মহামারীর কারণে মালদ্বীপের নির্মাণ শিল্প গত 1.5 বছর ধরে স্থবির। নির্মাণ শিল্পটা যখন আবার চাঙ্গা হয়ে উঠবে, তখন বাংলাদেশ থেকে কর্মী নেওয়া ছাড়া মালদ্বীপের হাতে অন্য কোনো উপায় নেই বলে মন্তব্য করেন হাই কমিশনার। শ্রমবাজার হিসেবে মালদ্বীপ বাংলাদেশিদের কাছে অন্যতম একটি গন্তব্য। আর দীর্ঘদিন ধরে এখানে বাংলাদেশিদের থাকার ফলে নানা সমস্যায় জড়িত এদেশের প্রবাসী বাংলাদেশিরা। তবে প্রধানমন্ত্রীর আসার খবরে তারা আশায় বুক বাঁধছেন। এবার হয়তো তাদের যে সমস্যাগুলো আছে সেগুলোর দ্রুত সমস্যার সমাধান হবে এবং দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও বেশি জোরদার করতে বাংলাদেশকে আরও বেশি উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জুলহাস কবির, RTV, মালদ্বীপ। চট্টগ্রামের রানীরহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 384তম শাখা উদ্বোধন হয়েছে। গতকাল ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। এ সময় বক্তারা গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে সর্বোচ্চ সেবা নিশ্চিতের আহ্বান জানান। অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর JQM হাবিবুল্লাহ ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।